ইসলামী ঘরানার দুর্বল ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণার পর প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, একীভূত হওয়ার পর কারো চাকরি যাবে না, আর আমানতকারীরাও টাকা ফেরত পাবেন। তিনি আরও জানান, অপকর্ম যারা করেছে তারা চিরকালের মতো আর্থিক খাত থেকে বিদায় নিয়েছে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। কেন্দ্রীয় ব্যাংকের আমন্ত্রণে ইসলামী ঘরানার ৫ ব্যাংকে চেয়ারম্যান ও এমডি হিসেবে শেষবারের মতো গভর্নরের সাথে দেখা করেন নজরুল ইসলাম স্বপন ও আব্দুল মান্নানেরা। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন তারা। ৫টি ব্যাংকের চেয়ারম্যানদেরকে ডাকা হয়েছে এবং চেয়ারম্যান সাহেবদের সামনে এই কথাগুলো এক্সপ্রেস করা হয়েছে যে এই বোর্ডগুলো নতুন বোর্ড এসে জাতীয় প্রয়োজনে তারা এই জাতীয় ওভারঅল ব্যাংকিংয়ের স্বার্থে তারা দায়িত্ব পালন করেছেন। উনি বললো যে শেয়ার হোল্ডাররা উইল বি জিরো, স্পন্সর ডাইরেক্টর সবাই জিরো। যে সমস্ত স্পন্সররা অনেকে হয়তো দেশেও নাই, মানে স্লিপিং ছিল, আসতো না, কোনো কিছু জানতো না, তাদেরটাও জিরো হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে। ব্যাংকগুলো পরিচালনায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংকে বসবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকতুল আলম, নির্বাহী পরিচালক বদিউল আলম দিদার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পেলেন সালাউদ্দিন। অন্যদিকে পরিচালক আবুল হাশেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড এখন থেকে সিজ করবে, আজকে থেকে করে ফেলেছে, কিন্তু তাদের কাজটা আমরা প্রশংসিত এবং আমরা সেই প্রশংসারই জন্যই তাদেরকে ধন্যবাদ দিয়েছি আজকে উইথ এ ফর্মাল লাঞ্চ অ্যান্ড অল দ্যাট। সো এটা আমরা করেছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে বোর্ডটা ডিসলভ হবে, যে সেই লেটারটা একটা ফর্মাল চিঠি সেখানে পাঠানো হয়েছে বিআরপিটির মাধ্যমে, এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই ৫ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় ১,৫২,০০০ কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকারও বেশি। এর বড় অংশই খেলাপি। এর মধ্যে গ্লোবাল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি, এই ৩ ব্যাংকের ৯২% বেশি ঋণ খেলাপি। যে জনবল আছে সেটা অতিরিক্ত হলেও আমরা যে ৭৫০ ব্যাংকের যে নেটওয়ার্ক, এই ৫টা ব্যাংকে যে ৭৫০ ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, সেগুলোর মাধ্যমে আমরা এটাকে রিডিপ্লয় করতে পারবো, এবং যেটা যে জায়গায় ৪টা-৫টা করে আছে সেই জায়গা থেকে কমিয়ে আমরা হয়তো দূরবর্তী জায়গাগুলোতে তাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক এক্সপ্যানশন করে আমরা ডিপোজিটের দিকে প্রথমে নজর দিব, তারপরে লেন্ডিংয়ের দিকে যাব আমরা পরবর্তীতে। প্রাথমিকভাবে ৫ ব্যাংককে একীভূত করতে ৩৫,০০০ কোটি টাকার মতো খরচ হবে। এর মধ্যে ২০,০০০ কোটি টাকাই দেবে সরকার, তবে ১০,০০০ কোটি টাকা দেওয়া হবে নগদে, বাকিটা সুকুক বন্ডের মাধ্যমে। আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব। দ্যাটস আ চ্যালেঞ্জ। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কি কারণে আগুন লেগেছিল ১৫ নভেম্বরের মধ্যেই তা জানাবে তদন্তে গঠিত কোর কমিটি। দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি তুরস্কের একটি টিমও কিছু স্যাম্পল নিয়েছে বলেও জানান কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি জানান, কার্গো ভিলেজে থাকা কিছু অস্ত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, খোয়া যায়নি। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র সচিব। শারমিন নিরার প্রতিবেদন। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুড়ে যায় কার্গো ভিলেজ। আগুন 27 ঘন্টার চেষ্টায় নেভায় ফায়ার সার্ভিস। জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে নানা সমালোচনা হয়। আগুন লাগার প্রকৃত কারণ বের করতে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে সরকার। পাশাপাশি তুরস্কের একটি বিশেষজ্ঞ দলও নমুনা সংগ্রহ করেছে, জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। সচিবালয়ে এক সভা শেষে তদন্ত কাজের অগ্রগতি জানানো হয়। তুরস্ক থেকে একটা টিম এসেছিলেন, তারা পুরা ঢাকা বিমানবন্দরের ফায়ার ইনসিডেন্ট তারা তদন্ত করেছে। এরা ফরেনসিক টেস্টের জন্য এখান থেকে কিছু বিষয় নিয়ে গেছে তাদের ওখানে। অন্যান্য কেপিআইগুলোতে যাতে এই ধরনের ইনসিডেন্ট রোকা যায়, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কোর কমিটির ৫ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে কাজ শেষ না হয় কমিটিকে বাড়তি সময় দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। আমরা আশা করছি যে অ্যানাদার উইক বা 15 ডেজের মধ্যে আমাদের পার্ট কমপ্লিট হয়ে যাবে। আমাদের এটা বিশাল একটা
বড় তদন্ত হয়েছে, কারণ তদন্ত করতে আমাদেরকে বলা হয়েছিল। নভেম্বরের মাঝামাঝি চেষ্টা করবো আমরা, মাঝামাঝির মধ্যে। আজকে তো কত তারিখ? 5 তারিখ না, ধরেন 15 তারিখের মধ্যে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় বিদেশি ভারী অস্ত্র লুট হয়েছে। কারা এসব অস্ত্র এনেছে তা নিয়েও চলছে আলোচনা। তবে স্বরাষ্ট্র সচিবের দাবি, কিছু প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে অস্ত্রগুলো আনা হয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে আমরা পিস্তল কিনবো, তো অ্যাডভার্টাইজমেন্ট করলে কোম্পানিগুলো স্যাম্পল নিয়ে আসে, সেই স্যাম্পলগুলো অনেক সময় এসে ওখানে থাকে, অর্থাৎ আর ওরা রিলিজই করে না, তার মধ্যে টেন্ডার কাজ শেষ হয়ে গেছে, পড়ে আছে ওখানটায়। তো এগুলোর এক্স্যাক্টলি ডিটেলসগুলো আমি বলতে পারবো না, কারণ ওটা বিশাল। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষায় তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করবে বলছে সংশ্লিষ্টরা। আমরা মেসেজটা পুরো একবারেই দেই। শারমিন মীরা, ৭১, ঢাকা। এ বছরে একদিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড। গত 24 ঘন্টায় মারা গেছেন 10 জন। এদিকে এই রোগ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসকের দাবি, এর ফলে উত্তর সিটি এলাকায় অনেকটাই নিয়ন্ত্রণে এডিস মশা। তবে নিরবচ্ছিন্ন মনিটরিং শুরু করলেও এখন তহবিল ও লোকবল স্বল্পতায় ভুগছেন তিনি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ডেঙ্গু যেন প্রতিদিন শনাক্ত মৃত্যুর পরিসংখ্যান রেকর্ড করছে। অক্টোবর মাসের রেকর্ড ভেঙে 5ই নভেম্বরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1069 জন রোগী। আরও 10 জনের মৃত্যু বছরে সর্বোচ্চ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ এর আগে 21শে সেপ্টেম্বর শুক্র ও শনিবার দুদিন মিলে রোগী মারা গেছে 12 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুতে মারা যাওয়া রোগীরা অন্তত 90%ই হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যে মারা যায়। শেষ মুহূর্তে আসছে, এমন মুহূর্তে আসে তখন পেশেন্টটা শক হয়ে গেছে, শকে অর্গান ফেলিওর হয়, প্লাজমা লিকেজ হয়, পুরো দেখা যাচ্ছে যে পেটে পানি চলে আসে এবং শকে প্রেশারটা কমে যায়। এমন সময় পেশেন্টটা চলে আসে, আইসিইউতে নিয়ে বাঁচানো যায় না। এদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, তার এলাকায় 2022-23 সালের চেয়ে 2025 সালে ডেঙ্গু শনাক্ত মৃত্যুর হার কমেছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের জন্য 2024 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিস্থিতি এড়িয়ে যান এই প্রশাসক। বলেন, বর্তমানে 1100 কর্মকর্তা কর্মী দিয়ে উত্তর সিটির মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান আছে। তবে এখন নতুন সমস্যার মুখে তিনি। এই যে সরকারের বিধিমালাতে আমার মনে হয় একটা সংস্কার করা প্রয়োজন, যে এখানে আমাদেরকে অনেক শিথিল করতে হবে এবং অনেক কুইক আমরা যেন পারচেজ করতে পারি। এরকম হয়ে গিয়ে যেতে পারে যে প্রিপিআর এবং অন্যান্য প্রসিডিউর মেনটেন করতে করতে গিয়ে আমাদের কি বলে ইমার্জেন্সি ওষুধের একটা সাপ্লাই আমাদের অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের, এই ধরনের ডিপার্টমেন্টের এটা একটা প্রবলেম হতে পারে। জানান, ঢাকা উত্তর পরীক্ষামূলকভাবে মনিটরিংয়ের জন্য আলাদা করে 7টি পোস্ট তৈরি করে জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যারা প্রতিদিন রুটিন করে মাঠ পর্যায়ে মশা নিধন কর্মীদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিবেদন জমা দেন, যাতে দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধান করা যায়। 7 জন মনিটর নিয়োগ করেছি বিএমটিএফ থেকে। তারা মোটরসাইকেলে ঘুরে ঘুরে এই কাজগুলো করেন। মনিটরিংটা আমরা বাড়ানোর কারণেই এখন কিছুটা হলেও ডেটা থেকে দেখছি যে আমরা সিগনিফিকেন্টলি রোগীও কমেছে এবং মানুষজনের স্বস্তি আসছে। আরো মনিটর বাড়াতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রতি 1000 বাসিন্দাদের জন্য 3 জন কর্মী প্রয়োজন। তবে আন্তর্জাতিক এই মানদণ্ড অনুযায়ী জনবল নেই সিটি কর্পোরেশনের। মেহেদী হাসান, ৭১, ঢাকা। রাজনৈতিক আদর্শের জায়গা থেকে নির্বাচনী জোট বা সমঝোতা হতে পারে, তবে আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার নারায়ণগঞ্জে জুলাই শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, এনসিপি জোট করবে কিনা তা নির্ভর করছে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের ওপর। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনের সর্বশেষ শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনী ডামাডোলে কেউ যাতে শহীদ বা আহত পরিবারকে ভুলে না যায়, সরকারকেই তাদের দায়িত্ব নিতে হবে। গণ অভ্যুত্থানের আহত যোদ্ধা যারা রয়েছেন, এখনো যারা কাতরাচ্ছেন, এখনো যাদের শরীরে স্প্লিন্টার রয়েছে, যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসার নেওয়া প্রয়োজন, সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে। আগামী সংসদ নির্বাচন ঘিরে জোট প্রসঙ্গে নাহিদ তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং
সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। 15 নভেম্বরের মাঝে প্রার্থী তালিকা দেবার কথাও জানান নাহিদ। পরে গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন দলটির আহ্বায়ক। রাশেদ আনিস, 71, নারায়ণগঞ্জ। বিএনপির রাজনীতিতে কোনো ফ্যাসিবাদ নেই, দখলদারিত্ব ও প্রতিহিংসা নেই। বিএনপি সাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় রেখে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে, বলেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত 17 বছর জুলুম, নির্যাতন, হামলা ও বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখলের শিকার হতে হয়েছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষকে। এ কারণেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা। পরে নির্বাচন নিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখব তারেক রহমানের নেতৃত্বে। তাই সবাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করতে আহ্বান জানান। বিএনপি রাজনীতিতে ফ্যাসিবাদ নাই, বিএনপির রাজনীতিতে কর্তৃত্ববাদ নাই, বিএনপির রাজনীতির দখলদারিত্ব নাই, বিএনপির রাজনীতির মধ্যে প্রতিহিংসা নাই। বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান দেখিয়ে আজকে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক ওই দর্শনটাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার পরামর্শে, এই যে একটু আগে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বললেন, সকলকে একত্রিত করেছেন, সকলের নেতৃত্ব দিচ্ছেন, সকল সম্প্রদায়ের সঙ্গে তিনি একটা সুন্দর সম্পর্ক রেখে আজকে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসছেন। কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন নিহত হয়েছে। নিহতদের বাড়ি কুমিল্লার 14 গ্রামের ফাল্গুনকরা। আহত হয়েছেন আরও 3 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে রাস্তা এমনিতেই পিচ্ছিল ছিল, ব্রেক করতেই মাইক্রোবাস ঘুরে গেলে দুর্ঘটনাটি ঘটে। কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হককে সাথে নিয়ে কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। বুধবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল মার্সা পরিবহন। 9:30টার দিকে হাঁসের দিঘি ঢালা এলাকায় কুমিল্লা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস আর গুরুতর আহত হয় ভেতরে থাকা যাত্রীরা। আশপাশের লোকজন উদ্ধার করে মালমঘাট ও চকরিয়া হাসপাতালে পাঠানো হলে মারা যান 5 জন। তারা হলেন কুমিল্লা 14 গ্রামের ফারজানা মজুমদার, রিজওয়ানা মজুমদার, ফারহানা মজুমদার, রুমি বেগম ও সাদিয়া পাটোয়ারি। ব্যাক করতে যে গাড়িটা ঘুরে যায়, মাঝসাথে আসে লাগাতে ওই মাইক্রো যেটা ছিল ওটাতে 8 জন বাচ্চা সহকারে 8 জন ছিল। 5 জনই স্পট ডেড এবং 3 জনের চট্টগ্রাম নিয়ে গেছে। ওনারাও সংকটাপন্ন যতটুকু শুনছি। তার হলো দ্রুত দেখতে ছোট রাস্তার মধ্যে যেভাবে গাড়ি চালাইতে হয়, নিয়ন্ত্রণের বাইরে তারা গাড়ি চালায়। রমিটা হচ্ছে আমার ভাগ্নি, হচ্ছে আমার নাতি, নাত বউ আছে, নাত ছেলে আছে, সবাই আছে। মালমঘাট হাইওয়ে পুলিশ বলছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল, ব্রেক করতেই মাইক্রোবাস ঘুরে গেলে বাসটি ধাক্কা দেয়। চালকের কাছে সড়কটি অপরিচিত ছিল বলেই দুর্ঘটনাটি ঘটেছে। এই রাস্তায় নতুন ড্রাইভার আসলে একটু সংঘর্ষটা হয়, দুর্ঘটনা বেশি ঘটে। উনি রাস্তাটা বুঝতে পারেন। আমি ড্রাইভারের সাথে কথা বলছি, উনি ব্রেক করছে, ব্রেক করার কারণে আর মার্সা গাড়িটা খুব দ্রুত ছিল, এই জন্য গাড়িটা রাস্তার উপরে উঠে গেছে আর ধাক্কা। পরিবারের 5 সদস্যের এমন মৃত্যুতে কুমিল্লা 14 গ্রামের ফাল্গুনকরা এলাকায় তাদের বাড়িতে চলছে শোক। স্বজনরা জানান, মঙ্গলবার রাতে উদয় পাটোয়ারি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার উত্তরা বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে ছিল তার মা ও বোন। পরে 14 গ্রাম থেকে যুক্ত হন স্ত্রী সন্তান সহ 5 জন। বাকি এখন মনে করেন আমাদের এই 3 জন তো আমাদের ফাল্গুন মনে করেন আমার 2 জন রেডি হয় আর একজন ছোট ভাইয়ের বউ। স্পটেই মহিলা 5 জন ছিল, মহিলা 5 জনই মারা গেছে। আর আমার চাচতো ভাই, ওর শালা আর ওর 4 বছরের বাচ্চা, ওরা চিকিৎসাধীন অবস্থায় চিটাং মেডিকেল কলেজ হসপিটালে আছে। আহতদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক।
কামরুস্তা মিন্টু, ৭১, কক্সবাজার। এবার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। বুধবার পুলিশি বাধায় যমুনা অভিমুখে যেতে না পেরে শাহবাগে অনশনে বসেন তারা। 5 দফা দাবি আদায়ে আন্দোলনরত এই গ্র্যাজুয়েটরা সন্ধ্যায় যমুনা অভিমুখে যাত্রা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল আবারও স্বাভাবিক হয়। পরে শাহবাগ মোড়েই অবস্থান নিয়ে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন তারা। গত 18 দিন ধরে রাজু ভাস্কর্যে বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো সহ 5 দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। আমরা যেখানে যাচ্ছি, যে জায়গায় যাচ্ছি, আমাদেরকে পুলিশ বাধাগ্রস্ত করছে। আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো? আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে শনাক্ত করে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে আমাদেরকে সরাসরি নিয়োগ দিতে হবে। আজকে 18টা দিন আমরা মাঠে রয়েছি, কেন আমরা এভাবে নির্যাতিত হচ্ছি, অবহেলিত হচ্ছি? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে অপসারণ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশে তাকে অপসারণ করা হয়েছে বলে আজ বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন। সংবিধানের পুনর্বহাল অনুচ্ছেদ 96 দফা 6 বিধান অনুযায়ী তাকে অপসারণ করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের দোসর হিসাবে কাজ করার অভিযোগ ওঠায় 2024 সালের 16 অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সহ 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।